এই মাদারবোর্ডে যে বোল্ট আমি করেছিলাম, এই মাদারবোর্ডে শুধু 4টা স্লট আছে বলেই আমি এর চেয়ে আরো কম দামে নিতে পারতাম। ওইটা না নিয়ে এটা নিয়েছি, শুধু 4টা স্লট ছিল বলে। এই ভুলটা করবেন না, 4টা স্লট লাগে না ভাই, 4টা স্লট আসলে লাগে না। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওর মূল ব্যাপার হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি যেগুলো নিয়ে কথা বলি, বাজেটের মধ্যে কিভাবে আপনি বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্টটা পাবেন। আজকে আমি গাইড করবো মাদারবোর্ড নিয়ে। আমি একটা প্লেলিস্ট করছি পিসি বিল্ডিং বেসিক্স নিয়ে। সো ওই প্লেলিস্টেরই একটা পার্ট এটা। পিসি বিল্ডিং করার ক্ষেত্রে আপনার কি কি বেসিক জিনিস আসলে না জানলে নয়, ওই জিনিসগুলো নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি। সো আজকের পর্বে থাকতে হচ্ছে মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড হচ্ছে প্রসেসর যদি হার্ড হয়, তাহলে মাদারবোর্ড হচ্ছে ওই হার্ডকে পাম্প করার জন্য সিস্টেম। আপনার সিস্টেমটা চলার জন্য মূল যে স্ট্রাকচার, মূল যেটার উপর ভিত্তি করে আপনার সিস্টেমটা চলবে, সেটাই হচ্ছে মাদারবোর্ড। ওই জন্য মাদারবোর্ড চুজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পুরো সিস্টেমের মধ্যে। মাদারবোর্ডের উপরই ডিপেন্ড করে যে হচ্ছে আপনার সিস্টেমকে আপগ্রেডেড না ব্যাকডেটেড। এক্ষেত্রে আপনি যদি একটা আপডেটেড পিসি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপডেটেড মাদারবোর্ড নিতে হবে। আপডেটেড মাদারবোর্ড নিলে ওই মাদারবোর্ডের সাথে যায় কম্পেটেবল এমন জিনিসগুলোই নিতে হবে। সো মাদারবোর্ড চুজ করার ক্ষেত্রে সেজন্য কিছু জিনিস আসলে দেখে বুঝে রিসার্চ করে তার মাদারবোর্ড নেওয়া দরকার আমার মতে। আসলে মাদারবোর্ড তো 5,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকার পর্যন্ত মাদারবোর্ড আছে। আপনি কোন মাদারবোর্ডটা নেবেন আর কতটুকুই বা খরচ করবেন মাদারবোর্ডের পিছনে, দ্যাটস এ ভেরি বিগ ইস্যু। তো যারা নতুন বিল্ড করতেছেন বা যারা বাজেট বিল্ড করতেছেন তাদের জন্য একটা ভালো একটা সাজেশন দেওয়া। আপনি চাইলেই কিন্তু অনেকগুলো কম্পোনেন্টসের প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচ করে ফেলতে পারে। এরকম একটা জায়গা হচ্ছে আসলে মাদারবোর্ড। মাদারবোর্ডের অনেকগুলো ব্যাপার আছে যেগুলো চেক করে মাদারবোর্ড নিলে আপনি বেস্ট ভ্যালু ফর মানি মাদারবোর্ডটা পাবেন। এই চেক লিস্টটা আমি ভিডিওর শেষে বলে দিব, আর কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া থাকবে যে কি কি জিনিস চেক করলে আপনার বেসিক রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ হয়ে যাবে। ওকে, এবার আসি হচ্ছে মাদারবোর্ডসের টাইপগুলো কি। মাদারবোর্ডস হচ্ছে ATX, MATX বা মাইক্রো ATX, ETX, ITX। তো এই 4টা সেগমেন্টে হয় মাদারবোর্ডগুলো। অ্যান্ড এই 4টা সেগমেন্টের উপর ডিপেন্ড করে আপনার কেস এবং কেসের প্রাইসও ভ্যারি করে। তো ATX হচ্ছে মোটামুটি একটা মিডিয়াম লেভেলের। দিন দিন ATX এর চল একটু কমে আসতেছে, যতটুকু আমি ফিল করতেছি যে ATX থেকে মাইক্রো ATX, MATX মাদারবোর্ড বেশি সেল হচ্ছে। কারণ হচ্ছে কম্প্যাক্ট হওয়ার কারণে লাইক প্রাইসের মধ্যেও পাওয়া যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ATX মাদারবোর্ড, মাইক্রো ATX মাদারবোর্ড, ITX মাদারবোর্ড অ্যান্ড ETX মাদারবোর্ড। সবচেয়ে বড়টা হচ্ছে ETX মাদারবোর্ড। এখন আপনার বাজেট কত সেটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কোন মাদারবোর্ডটা নেন, অ্যান্ড আপনি কীরকম বিল্ড চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি কীরকম মাদারবোর্ডটা নেবেন। ধরেন আপনার বাজেট হচ্ছে 7-8 হাজার টাকার মতো, মাদারবোর্ডের জন্য বাজেট হচ্ছে 7-8 হাজার টাকার বেশি মাদারবোর্ডের বাজেট করতে পারতেছেন না। যদি আপনি এমনি থেকে নেন তাহলে আমি বলবো হচ্ছে M4 সিস্টেমের বিল্ডে যাওয়ার জন্য। এখনও M4 এর অনেক ভালো ভালো প্রসেসর বাজারে বর্তমান। M4 আর্কিটেকচারের মাদারবোর্ড 8,000 টাকা থেকেই শুরু, আর হাইয়েস্ট তো আছেই অনেক। সো এই ATX, মাইক্রো ATX, ETX, ITX এই মাদারবোর্ডগুলোর মধ্যে সবচেয়ে প্রাইসি মাদারবোর্ড হচ্ছে EATX। সো এটা নিয়ে পরে বলছি। এই 3টা মাদারবোর্ডের মধ্যে মাইক্রো ATX সবচেয়ে বেশি প্রচলিত বর্তমানে। সবচেয়ে বেশি মাইক্রো ATX এর মাদারবোর্ডই দেখা যাবে। আর ITX মাদারবোর্ডগুলো কাদের জন্য বলি, ITX মাদারবোর্ড হচ্ছে যদি আপনি একদম মিনিমাল একটা লুক চান, হ্যাঁ, ছোট কম্প্যাক্ট মিনিমাল একটা লুক চান, তাদের জন্য ITX আর আপনার যখন মাদারবোর্ডটা ছোট হয়ে যাবে তখন আপনি ছোট কেসিংও নিতে পারতেছেন। আর যদি আপনি ITX বিল্ড করতে যান, ITX খুবই প্রাইসি, মানে ITX এর জিনিসপত্র পাওয়াটা খুবই টাফ হয়ে যায় এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে ITX এর জিনিসগুলো দামিও অনেক বেশি। সো ইউজুয়ালি সবাই মাইক্রো ATX মাদারবোর্ড ইউজ করে। মোটামুটি যারা বাজেট গেমার আছেন সবাই মাইক্রো ATXই নেয়। মাইক্রো ATXের মধ্যে অনেক সুন্দর সুন্দর কেসিং আছে, এবং কম্প্যাক্ট সাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর, ছোটো সাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কেসিং আছে। তো ওগুলো নিতে পারেন। সো কেসিং কীভাবে কিনবেন সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। কেসিং কেনার ক্ষেত্রে কী কী চেক করবেন, কী কী দেখবেন না দেখবেন সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। বাট আপাতত মাদারবোর্ড নিয়ে বলি। এবার আসি বড় লোকদের মাদারবোর্ড নিয়ে। বড় লোকদের মাদারবোর্ড বলতে বোঝাচ্ছি EATX মাদারবোর্ড বা ETX মাদারবোর্ড যেটাই বলেন। এই মাদারবোর্ডের দামই পরে হচ্ছে ভাই 1,00,000-1.5 লাখের মতো। সো একদম স্টার্টিং প্রাইসই হয় 60-70 হাজার টাকা দিয়ে। তো এই মাদারবোর্ডটা আসলে আমাদের মতো গরিবস যারা আছে, গরিবসদের জন্য না। এই মাদারবোর্ডটা হচ্ছে আলট্রা প্রো লেভেলের বড় লোক অ্যান্ড লাইক যারা আলট্রা প্রো লেভেলের প্রফেশনাল গ্রেডে যারা ইউজ করবে তাদের জন্য, এটা আমাদের জন্য না। এর মাদারবোর্ডে 4-5টা M.2 স্লট থাকে, র্যাম স্লট থাকবে, এটা আমাদের চিন্তা করারও দরকার নেই। সবাই বাদ দেন, আমরা আমাদের জায়গায় থাকি, আমরা আমাদের ছোটোখাটো জিনিস নিয়ে চিন্তা করি। এটা অনেক হাই লেভেলের
আমি ওই লেভেলে যাই না, এখন আমি ওই লেভেলে চিন্তা করতে পারতেছি না, তো দরকার নাই। আপাতত আমরা আমাদের লেভেলে থাকি, বাজেট মাদারবোর্ড নিয়ে কথা বলি। তো মাদারবোর্ড নেওয়ার ক্ষেত্রে কী কী চেক করবেন? প্রথম কথা হচ্ছে, যারা বাজেট বিল্ডারও আছে তাদের মধ্যে অনেকে মাদারবোর্ডের ক্ষেত্রে অনেক বেশি খরচা করে ফেলে। সো ওইটা না করার জন্য আমি বলবো কী কী জিনিস চেক করবেন, কী কী জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, যে এইগুলো থাকলেই হবে, এর চেয়ে বেশি লাগতেছে না আপনার, মানে বেসিক রিকোয়ারমেন্টসগুলোই বলবো। তো বেসিক রিকোয়ারমেন্টসগুলো কি? বেসিক রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে ফার্স্টে চেক করবেন হচ্ছে মাদারবোর্ডে কোন ব্র্যান্ডের নেবেন। তো আমার ক্ষেত্রে ব্র্যান্ডটা ম্যাটার করে, আমি বলবো হচ্ছে ভালো একটা টেস্টেড ব্র্যান্ডের মাদারবোর্ডই নেওয়ার জন্য আমি প্রেফার করি পার্সোনালি MSI। আমি সবসময় MSI মাদারবোর্ড ইউজ করছি। আপনার র্যাম স্লট 2টা হলেই হবে, 4টা স্লট লাগে না। কারণ হচ্ছে এখন অনেক ওসি করা হায়ার মেগাহার্জের র্যাম সাপোর্ট করে মাদারবোর্ডে। একটা হায়ার মেগাহার্জের ওসি করা র্যাম নিয়ে নিলেই আপনার সিস্টেমের জন্য এনাফ, 2টা স্লটই এনাফ। যদি আপনি ওই ক্ষেত্রে DDR5 সিস্টেম বিল্ড করেন তাহলে তো একটা র্যামই মোর দেন এনাফ অনেক ক্ষেত্রে। DDR5 র্যাম নিয়ে যদি আপনি ইন ডিটেল জানতে চান তাহলে আমার আরেকটা ভিডিও আছে, ওখানে দেখলে দেখতে পাবেন DDR5 র্যাম নিয়ে বলা আছে। এখানে আমি ওইটা নিয়ে আর বেশি কথা বলবো না, কিন্তু DDR5 র্যাম নিলে একটা র্যাম নিলে মোর দেন এনাফ অনেক ক্ষেত্রে। এবার যদি আপনি DDR4 এর বিল্ড করেন তাহলেও 2টা স্লটই এনাফ, 2টা স্লটের বেশি লাগে না। এই মাদারবোর্ডটা হয়তো দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডে যে ভুলটা আমি করেছিলাম, এই মাদারবোর্ডে শুধু 4টা স্লট আছে বলেই আমি এর চেয়ে আরো কম দামে নিতে পারতাম, ওইটা না নিয়ে এটা নিয়েছি, শুধু 4টা স্লট ছিল বলে। এই ভুলটা করবেন না, 4টা স্লট লাগে না ভাই, 4টা স্লট আসলে লাগে না। অনেকেই মাদারবোর্ডের জন্য অনেক বেশি টাকা কোথায় খরচ করে জানেন? জাস্ট SSD হিট সিঙ্ক আছে দেখে। শুধু এটার জন্য এত বেশি টাকা খরচ করার আমার মতে কোনো মানে হয় না। হ্যাঁ, এটা থাকলে ভালো, অবশ্যই ভালো। শুধু এই ছোটোখাটো জিনিস দিয়ে মাদারবোর্ডের ব্র্যান্ডগুলো যেভাবে প্রাইসটা বাড়ায় দেয়, তো শুধু এটার জন্য খরচ করার কোনো মানে হয় না। আপনার যদি আসলেই SSDর জন্য, SSD হিট কন্ট্রোলার জন্য খেলে, তাহলে SSDর জন্য আলাদা করে কুলার আছে, ওগুলো নেবেন। আপনি যখন জানেন যে আপনার SSDর উপর অনেক বেশি প্রেশার যাও, তখন আপনি SSD কুলার নিয়ে নেবেন। এরপরে চেক করবেন কি কম্প্যাটিবিলিটির জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস কি? আপনার M4 বিল্ড করলে M4 এর জন্য M4 এর মাদারবোর্ড, M5 এর জন্য M5 মাদারবোর্ড। কারণ হচ্ছে বিভিন্ন প্রসেসরের আর্কিটেকচার ওয়াইজ মাদারবোর্ডে ভ্যারি করে। AMDর ক্ষেত্রে বর্তমানে M4 আর M5 এর বাইরে অন্য কোনো প্রসেসর বর্তমানে বাজারে নাই, কিন্তু ইন্টেলের ক্ষেত্রে সেটা ভিন্ন। ইন্টেলের ক্ষেত্রে একটা প্রসেসরের আর্কিটেকচার 2 জেনারেশনে বেশি সাপোর্ট করে না। প্রসেসর সিলেক্ট করবেন কিভাবে সেটা নিয়ে অবশ্য আমার আলাদা একটা ভিডিও আছে, ওটাও দেখে আসতে পারেন। কিন্তু এই ভিডিওতে বলি কম্প্যাটিবিলিটিটা চেক করে নেবেন, যে আপনি যে প্রসেসরের জন্য নিচ্ছেন ওই প্রসেসরের জন্য ওই মাদারবোর্ড খাটে কিনা। M4 প্রসেসর নেবেন চিন্তা করছে, কিন্তু মাদারবোর্ড নিয়ে ফেললেন M5 প্রসেসরের, বা আপনি M5 প্রসেসর নিচ্ছেন, মাদারবোর্ড নিয়ে ফেলেন M4 প্রসেসরে। এই জিনিসটা আসলে খুবই কম হয় নতুন বিল্ডের ক্ষেত্রে। কারণ হচ্ছে অবভিয়াসলি আপনাকে আপনার যে শপে বিল্ড করতে ওনারাই বলে দিচ্ছে যে এটার সাথে এটা যাবে না। কিন্তু এই ভুলটা অনেক ক্ষেত্রে হয় যদি আপনি নিজেরটা নিজে করতে যান, মানে নিজের মাদারবোর্ড নিজের বিল্ড নিজে করতে যান, অথবা ধরেন যে আপনার মাদারবোর্ড নষ্ট হয়েছে, মাদারবোর্ড আপগ্রেড করতে যাচ্ছেন, তখন এই ভুলগুলো হয়। সো ওই ভুলটা করবেন না, কম্প্যাটিবিলিটিটা চেক করে নেবেন। এরপর আসে হচ্ছে আপনার বাজেট বিল্ডের ক্ষেত্রে অনেকে একটু বেশি টাকা খরচ করে ফেলে জাস্ট ARGB থাকার কারণে। মাদারবোর্ডে ARGB সাপোর্ট করে এটার জন্য। তো আপনার যদি অ্যাস্থেটিক্স খুব বেশি ইম্পর্টেন্ট না হয় আপনার জন্য, আমি বলবো ARGBর জন্য শুধু এক্সট্রা টাকা খরচ করার দরকার নেই। পুরো PC বিল্ডের অন্য জায়গায় ওই টাকাটা আপনি ইউজ করেন, শুধু ARGBর জন্য এক্সট্রা টাকা দেওয়ার কোনো মানে হয় না আমার মতে। যদি অন্যান্য ফিচারও সাথে অ্যাড হয় তাহলে অন্য ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু ARGB হেডার একটা দেওয়ার কারণে মাদারবোর্ডের ব্র্যান্ড দেওয়া প্রাইস বাড়ায় ফেলতেছে। এগুলো মাথায় রাখবেন। মাদারবোর্ড কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, আমি মনে করি একটা ভালো একটা মাদারবোর্ড নিতে পারেন। বাট বাজেট বিল্ডারদের ক্ষেত্রে আমার মতে 8-9 হাজারের বাইরে মাদারবোর্ড কেনার দরকারই পড়ে না। 8-9 হাজার দিয়ে ভালো মাদারবোর্ডই পাওয়া যায় ভাই। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।